নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী রয়েছে আপনাদের সঙ্গে। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ। বাংলা নববর্ষের দিনে উদয়পুরের মতো ত্রিপুরেশ্বরী মন্দিরেও পুজো দিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পুজো দেওয়ার পাশাপাশি এদিন মন্দিরে বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। শিব মন্দিরেও পুজো দিলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে রাজ্যবাসীর জন্য মঙ্গল কামনা করেছেন। বাংলা নববর্ষ বাঙালিদের কাছে একটি অন্যতম দিন। জনজাতিরাও বিভিন্ন নামে এই দিনটিকে পালন করে থাকে। ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে যেন সবাইকে নিয়ে এভাবে এগিয়ে যাওয়া যায়, এই প্রার্থনাই মুখ্যমন্ত্রী করলেন মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে। পয়লা বৈশাখ এবং আছে শুভ নববর্ষ, আমরা সবাই জানি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী। তাছাড়া জনজাতি যারা আছে তাদেরও কিন্তু বিভিন্ন নামে নববর্ষ আছে। তো মা ত্রিপুরা সুন্দরীর কাছে এসছি, আজকে সস্ত্রীক এসছি, সেই সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করেছি এবং আমাদের ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে আগামী দিনও সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সব দিকে সবাই যেন ভালো থাকে, সেই প্রার্থনাই মার কাছে করি। বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্য দেশবাসীর মঙ্গল কামনায় উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে পুজো দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেবকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির গোমতী জেলার সভানেত্রী সবিতা নাগ, বিধায়ক অভিষেক দেব রায় সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন শিব মন্দিরেও পুজো দিলেন। পুজো দেওয়ার পর তিনি দলীয় কার্যকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্য করার মতো। ব্যাপক পরিমাণে ভক্ত সমাগম ঘটে এখানে। ব্যবসায়ীরা আসেন হালখাতা যাত্রা ও পুজো দেওয়ার জন্য। ধর্মপ্রবণ মায়েরাও পুজো দিলেন মন্দিরে। এখানে একটি মেলারও আয়োজন করা হয়েছে। একই দিনে একটি সনাতন ধর্মকে এদিন জাগিয়ে তোলার লক্ষ্যে ইস্কন পরিচালিত ভক্তদের দাতা গীতা দান কর্মসূচিও চলে মাতাবাড়িতে। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে আসা ভক্তদের মধ্যে গীতা দান করার পাশাপাশি ইস্কন ভক্তরা নাম কীর্তনের মধ্য দিয়ে বছরের শুভ কামনা করেন। বোলেরোর ধাক্কায় মিষ্টি দোকানের কারিগরের মৃত্যু। বাবাকে আর বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে পারল না 8 বছরের শিশু সন্তান। নববর্ষের প্রথম দিনেই কালো ছায়া নেমে এলো পরিবারের উপরে। মৃত মিষ্টির পরিবারের কারিগরের নাম রাজেশ রায়। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত লালসিং মোড়া স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। আদি ঘোষ মিষ্টান্ন ভান্ডারের কারিগর রাজেশ রায়কে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বেপরোয়া গতিতে ছুটে আসা বুলেরো গাড়ি। ঘটনা মঙ্গলবার ভোর রাতে। বিশালগড় মহকুমার অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রক্তাক্ত অবস্থায় রাজেশ রায়কে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় রাজেশ রায়কে পাঠিয়ে দেয় আগরতলার জিবি হাসপাতালে। আগরতলা জিবি হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজেশ। তার বাড়ি দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের করইমুড়া গ্রামে। মঙ্গলবার বিকেলে ময়না তদন্তের পর রাজেশ রায়ের মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। বিশালগড় থানার অন্তর্গত চরিলামের নিজ গ্রামে রাজেশ রায়ের মৃতদেহ নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন বিশালগড়ের বাজার ব্যবসায়ী সহ গোটা গ্রামের সাধারণ মানুষ। মোটামুটি 4-5 জনের দোকানে থাকি। কালকে রাত্রেবেলা আমি বামনে বাড়িতে যান, বাদ থেকে খাওয়া দাওয়া করে আইন। আমি আইলে মিষ্টি স্ট্যান্ডে সাদা মিল করে রাখতেছি। আমি গেছি 2:30টার সময়, দোকান থেকে বাড়িতে গেছি। তাই আমার পাঠাইছে আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আইন। তারপরে ফোন গেছে একটা, বিষ্ণু তো নাই মানে কি কইছে, তো বিষ্ণু অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি আইন। মেদিনছেন বাড়ি থেকে আসছে, কোন গাড়িটা কিটা আমি কোনো খবর পাইছিলাম। অনেকক্ষণ খবর লাগে, থানাত গেছি, খবর করতেছি, কিন্তু পাইতেছি না। তখন বিষ্ণু নাই কেছে, গেলাম বিশালগড় হসপিটাল, পাইলাম না। তখন বাড়িতে আইলাম, আর মা লইলাম, বাবার লইলাম, আর বউ লইলাম, শাশুড়ি লইলাম, জিবি গেলাম। জিবি গিয়া 9টা 9:30 পর্যন্ত আমি আসছিলাম। বড় বেড়ে দিয়ে আমি বাড়িতে আসছি। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এক ব্যক্তির বসত বাড়ির সামনের দোকান ভিট জবরদখল করতে চাইছে অমল দেববর্মা নামের এক মাফিয়া। ঘটনা আগরতলার কৃষ্ণনগরের প্রগতি রোড সংলগ্ন এলাকায়। মঙ্গলবার ভোর রাত আনুমানিক 3:15 নাগাদ অমল দেববর্মা নামের এক মাফিয়া রাজধানী আগরতলার প্রগতি রোড সংলগ্ন এলাকার বাসিন্দা সুব্রত দেববর্মার বসত বাড়ির সামনে এসে একটি দোকান ভিটের তালা ভেঙে দেয়।
মঙ্গলবার সকালে এমনটাই অভিযোগ করেছেন সুব্রত দেববর্মা নামের সেই ব্যক্তি। তিনি অভিযোগ করেছেন তার কাছে দলিল দস্তাবেজ সহ সমস্ত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কি করে তার বাড়ির সামনে থাকা একটি দোকান ভিট অমল দেববর্মা নামের সেই মাফিয়া তার ছেলে বিশ্বজিৎ দেববর্মার নামে করে ফেলে। অমল দেববর্মা নামের সেই মাফিয়া প্রাণনাশের হুমকিও দেন সুব্রত দেববর্মা নামের সেই ব্যক্তিকে। গোটা বিষয়টি নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। বিষয়টি গোচরে নিয়ে যাবেন স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রীর। আমি তো আর তার সাথে আমি আর বিয়ে করতে পারি না। আমি আইসি দেখো আমার তালা দুটার মধ্যে একটা তালা ভেঙে গেছে। এরপরে তো আমার হুমকি টুমকি দিচ্ছে, বলছে তালা একবার কেউ ইয়ে করলে হ্যাঁ লেবো ঠিকটা লিখো, আমার এইভাবে তারা হুমকি দিয়ে গেছে। ঠিক আছে, এখন আমি সবাই কাছে এদিকে সব সীমা করি এবং আমার রাজ্যের যেহেতু ইয়ের আছে, এই এলাকার যে আমাদের এমএলএ আছে, ওনাকে আমি বিষয়টা ওনার কলেজে আমি নিয়ে যাবো যে আমার কাগজপত্র ভ্যালিড থাকার হলো কেন আমার বাড়িতে জোর করে একজন কমল দেববর্মা নামে এই ওর ছেলের নামে বিশ্বজিতের নামে জায়গা কিনা রং টং ধরেছে। আমার নিজের বৈধ দোকানের মধ্যে তারা কীভাবে এটা সম্ভব হয়। আমি প্রমোটারে জিজ্ঞেস করলাম, পরে প্রমোটার আমাদের গ্রুপ মিটিংয়ের পরে আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, তা আমি তো আর জানি না প্রমোটার কী করেছে না করেছে। যেহেতু আমার বাড়িতে অবৈধভাবে সে আমার বাড়িতে ঢুকলো আজকে, আমি শুনেছি এখানে পুজোও দিয়ে গেছে নাকি। হ্যাঁ, এটা কি বৈধতা কে দিয়েছে এটা তো আমার জানা নেই। আমি সেই কারণে আমি আইনের শরণাপন্ন হইলাম। আর ওরা দারোগা সাহেব এখানে এসেছিলেন, উনি দেখেছেন, দেখে বললেন এই জায়গাগুলির কাগজপত্র কী আছে। তখনকে আমি বললাম আমি আপনাকে কাগজটি দিলাম, এক্ষুনি গিয়ে আমি দেবো কাগজ দিলাম, ওনাকে কাগজটি দেখালাম। এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবেন ওনার কাছে? আমি ওদের কাছেও আপিল রাখবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন সুপ্রশাসক, উনি বিষয়টাকে উনি দেখবেন, এটা ভালোভাবে দেখবেন কেন এসব হচ্ছে। এই ল্যান্ড ওনার ভার্সেস এই প্রমোটারের যারা এইগুলি যারা বানাচ্ছেন বাড়িঘর, তারা যাতে ঠিকঠাকভাবে বাড়িতে ঢুকতে পারে। সবার তো একটা স্বপ্ন থাকে আমরা বাড়িতে ঢোকার লেগে। এখানে থেকে আমরা ঝগড়াঝাটি করতাম না। আমার তো পেপারসে কথা বলবে, আমাদের কাগজপত্রে কথা বলবে। কাগজপত্র আমার ঠিক আছে, কেমনি সে আমার এখানে অবৈধভাবে আসছে। আপনার নামটা? আমার নাম শ্রী সুব্রত দেববর্মা, আমি এই এলাকারই বাসিন্দা। আমারই বাড়ির নাম কৃষ্ণনগর প্রগতি রোড, আমি তো এখানে পুরনো বাসিন্দা। শুধুমাত্র কৃষ্ণনগর এলাকায় নয়, রাজধানী আগরতলার বেশ কিছু প্রান্তে নতুন করে লেজুর বৃত্তি বাড়তে শুরু করেছে জমি মাফিয়াদের। শুভবুদ্ধি সম্পন্ন মহলের অভিযোগ, বাম আমলের তুলনায় বর্তমান আমলে আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে জমি মাফিয়াদের গতিবিধি। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। মিষ্টি ব্যবসায়ী ও তার ছেলের হাতে আক্রমণের শিকার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। ঘটনা বিলোনিয়া মহকুমার বনকর এলাকায়। ঘটনাটি চৈত্র সংক্রান্তির রাতে ঘটলেও একেবারেই মর্মান্তিক ও হৃদয় বিদারক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিলোনিয়া মহকুমার বনকর এলাকার নিতাই দেবনাথ ওরফে আবু মানসিক ভারসাম্যহীন। এলাকার সকলের কাছেই তিনি পরিচিত। চৈত্র সংক্রান্তির বিকেলে নিতাই দেবনাথ নামের এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি স্থানীয় মিষ্টি ব্যবসায়ী অর্জুন দেবনাথের দোকানের সামনে দাঁড়িয়ে গালিগালাজ করেছেন। এই অভিযোগ এনে অর্জুন দেবনাথ ও তার ছেলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিতাই দেবনাথকে মারধর করার পর তাকে তাড়া করতে শুরু করে। অনেকটা দৌড়ে গিয়ে নিতাই দেবনাথ নামের মানসিক ভারসাম্যহীন সেই ব্যক্তি একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। অর্জুন কি নাম, অর্জুন টাইটেলটা কি দেবনাথ, অর্জুন দেবনাথ একটা লোকের দৌড়ানে দিছে। সে পাগল, পরে দিয়ে শুনছি সে পাগল। সে অটোর মধ্যে এমন ধরে বাড়ি গেছে, আমার অটো গ্লাসটা সব ভাঙিয়ে লাইছে। মানে দৌড়ায় ফালাইতে গিয়ে আপনার অটোতে বাড়ি গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবং অর্জুন দেবনাথ তার আগে দিয়া ওরে লাথি মারছে, মানে থাপ্পড়টা পরে মারছে। ওইটা আপনি দেখছেন? আমি দেখি নাই, প্রত্যেক লোক যেগুলি আসলো তারা সাক্ষী, মানে তারা কইছে তখন এখানে। আচ্ছা, তারপরে আমি সেই যখন পড়ে গেছে, পরে নাকে দিয়া রক্ত বাড়িছে, মাথার পিছন দিয়ে মনে রক্ত বাড়িছে। আমি ঠিক দেখি না মাথার পিছনে রক্ত বাড়িছে কিনা। সঙ্গে সঙ্গে ওনারে নিয়ে আমি আবার হাসপাতালে নিয়ে আসি। তাইলে যে ইনজুরিটা হয়েছে এটা কি আপনার অটোতে হয়েছে না? আমার অটোতে হয়েছে। তাইলে মানে আগে আঘাতপ্রাপ্ত আসিল না? আগে আঘাতপ্রাপ্ত মারধর করছে কি অতটুকু আমি দেখিনি, আমি অন দ্য স্পটে তখন আসিলাম না। কিন্তু আমার অটোতে বাড়ি খাওয়ার পরে সে নিজেই পড়ে গেছে। আমি অটো অলরেডি সেখানে স্টপ করে দিছি।
তাহলে একটা কথা যদি হিসাব হয় তাহলে হচ্ছে আগে মারধর করছে, মার খেয়েছে, এরপরে পালাইতে গিয়ে আপনার গাড়িতে বাড়ি গেছে, হ্যাঁ, আমার গাড়িতে এরপর ইনজুরিয়া বিলোনিয়া হাসপাতালে আনছেন। আচ্ছা, আমি নিজে নিয়ে আইছি। আপনি আনছেন? আমি নিজে নিয়ে আইছি। আপনি কোনখান থেকে আইতাছিলেন? আমি এখান থেকে যাইতেছি মজমি স্কুলের সামনে থেকে হ্যাঁ। রকিপালের কিছু স্টুডেন্ট নিয়ে আমি এসবিসি নগর যাইতেছিলাম। আচ্ছা, বনকট ব্রিজটা পাস হয়েছি আর সঙ্গে সঙ্গে এই ধরনের কন্ডিশন। কিন্তু অর্জুন দেবনা যদি ইচ্ছা করতো লোকটাকে সে বাঁচাতে পারতো। মানে আমার অটোর থেকে যে লোকটা বাড়ি খাইছি তার সঙ্গে হার্ডলি গেলে 5 থেকে 6 হাতের ডিফারেন্স আছিল। যাত্রীবাহী অটোচালক সঙ্গে সঙ্গেই নিতাই দেবনাথ নামের এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে আসে হাসপাতালে। বাংলা নববর্ষের প্রথম দিনটা যেখানে তার তরতাজা প্রাণিনী থেকে কাটানোর কথা, সেখানে রক্তাক্ত অবস্থায় তার চিকিৎসা চলছে হাসপাতালে। স্থানীয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ঘটনাটা মোটেও ভালো চোখে নেয়নি। অর্জুন দেবনাথ ও তার ছেলেকে ছি ছি করতে শুরু করেছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। কারণ মানুষ মানসিক ভারসাম্য যুক্ত বলেই তার মান এবং হুঁশ দুটোই থাকে। কিন্তু মানসিক ভারসাম্যহীনদের মান এবং হুঁশ কিসের? যার কারণে তাদের পক্ষে ভালো মন্দ বোঝা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু তাই বলে কি তারা অত্যাচারের শিকার হবে? ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। বাংলা নববর্ষের দিনে রেলে কাটা পড়ে মৃত্যু এক যুবকের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটল তেলিয়ামুড়া থানার অন্তর্গত মেলা পাথরের রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস। জানা যায় তেলিয়ামুড়া থানার অন্তর্গত কৃষ্ণপুরের নতুন বাজার এলাকার রাধামোহন বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাস পেশায় একজন দিনমজুর। তার পরিবারের লোকজনেরা দাবি করেছে সোমবার রাত আনুমানিক 10:30 নাগাদ বিশ্বজিৎ বাড়ি থেকে বের হয়েছিল রেলে করে আগরতলায় আসার উদ্দেশ্যে। তার পরিবারের কোনো এক ধরনের ঝামেলা ছিল না। এরকম পরিস্থিতিতে 25 বছর বয়সের এই তরতাজা যুবকের রেলে কাটা পড়ে প্রাণ যাওয়া নিয়ে এলাকা জুড়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ছোট ভাই কৃষ্ণপুর নতুন বাজার। নাম কি? এমনি কালকে রাত্রে 10-11 দিকে কিছু কইদিন যাইবো করে আপনি রেলে আগরতলা যাবো নাকি জানি, তো তাহলে ওই দেখতে গিয়ে আইছে রাত্রে স্টেশনে যাইবো। তারপর তো আমি সকালবেলা খবর পেলাম দুর্ঘটনা বাইরে একজন আমার পয়সা করছে। তারপরে আমি এলাম বাইক দিয়ে। বাড়িতে কোনো ঝামেলা ছিল? এমনিতে কোনো ঝামেলা না। কি করে এমনি? এমনি গিরিস্তি থাকে সব আমি দূরত্ব দিয়েছি। কি মনে হয় কি কারণে এই ঘটনা হয়েছে? তা কইতাম করতে দিও না, আমি তো মাথায় কাজ করতে হবে কি থেকে হইতে পারে। বয়স্ক যে 25। বিবাহিত নাকি? না না। সিধাই থানার অন্তর্গত ফটিকছড়া বোনাজ পাড়ায় বৈশাখী মেলার নামে চলছে প্রকাশ্যে জুয়ার আসর। শাসক দলের স্থানীয় এক নেতার তত্ত্বাবধানে এই জুয়ার আসর প্রকাশ্যে চলছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় মহিলাদের ক্ষোভ সিধাই থানার পুলিশের বিরুদ্ধে। অভিযোগ ওঠে থানার পুলিশ নাকি মোটা অঙ্কের টাকা পকেটে ঢুকিয়ে নিয়েছে, যার কারণে তারা এই জুয়ার আসরে অভিযান চালায় না। চড়ক মেলা দেখতে যাওয়া এক যুবকের বাইক চুরি করে নিয়ে গেল চোরেরা। ঘটনাটি ঘটল কুমারঘাট থানার নাকের ডগায়। কুমারঘাট এলাকার বাসিন্দা বিপ্লব মাঝি সোমবার বিকেলে ঐতিহ্যবাহী চড়ক পুজো দেখতে যায় বাইকে চড়ে তার পরিবারকে সঙ্গে নিয়ে। রাতে চড়ক পুজো দেখে বাড়ি ফেরার পথে তিনি দেখতে পান তার বাইকটি নেই। দীর্ঘ খোঁজাখুঁজির পর তিনি দ্বারস্থ হন কুমার থানার। যদিও পুলিশ এখনো পর্যন্ত বাইকটির নাগাল পায়নি। নম্বরের পালসার বাইকটি নিয়ে যাই এখানে। তো বাইকটি আমি এখানে মেলার পাশেই রেখে আরও বাইক ছিল ওখানে, আমি মেলাতে যাই পরিবারকে নিয়ে। তো প্রায় ঘন্টাখানিক বা 1.5 ঘন্টা হবে আমি সড়ক থেকে ফিরে আসি। ফিরে এসে দেখি যে স্থানে আমি আমার বাইকটি রেখেছিলাম ওই স্থানে আমার বাইকটি আর নেই। আমি অনেক খোঁজাখুঁজি করি, পাশে বসে সব জায়গাতে খোঁজাখুঁজি নিই, বাট ওখানে আরও টম 12 বাইক টাইক ছিল ওইখানে, ওগুলো আছে কিন্তু আমারটা নেই। তো সঙ্গে সঙ্গে আমি পাশেই থানা, আমি কুমারঘাট থানাতে যাই, গিয়ে ওখানে বলি ওদেরকে যে এই অবস্থা। তো ওনারা বললেন যে হ্যাঁ ওনারা দেখছেন। তো আমি এটাই বলতে চাই যে আমার এই সাইকেলটা যে বা কারা নিয়েছে, চুরি করেই নিয়েছে বলবো, এখানে হয়তো পাইনি। তো আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে আমার বা পুলিশ প্রশাসনের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে আমার সাইকেলটা যাতে ওনারা বাইকটা যাতে খুঁজে বের করে দেয়।
এবং ওনাদের অর্জিত কর্তৃপক্ষের কাছেও আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি যদি ওরা আমার সাইকেলটা বের করে দেয় তাহলে আমি ওদের কাছে অনেক উপকৃত থাকবো। বাংলা নববর্ষের প্রথম দিনে তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র সমাজ মানবিক দায়বদ্ধতা কাঁধে নিয়ে এগিয়ে এলো। মঙ্গলবার দুপুরে তারা 22 ঘড়িয়া এলাকায় বসবাসরত কৃষক ও শ্রমজীবী মানুষের হাতে গামছা ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করে। তেলিয়ামুড়া সরকারি মহাবিদ্যালয়ের কাউন্সিল মেম্বার সুদীপ সাহা নিজ হাতে প্রত্যেকের গলায় গামছা পরিয়ে দেন, তাদের হাতে তুলে দেন মিষ্টির প্যাকেট। আজকে পয়লা বৈশাখের শুভ দিনে আমি সমস্ত রাজ্যবাসীকে পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এবং আজকের আমি একটা উদ্যোগ গ্রহণ করেছি যে তেলিয়ামুড়ার অত্র অঞ্চলের যে কৃষক ভাইরা রয়েছে তাদেরকে একটা সম্মাননা প্রদান করা, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা অন্ন খেতে পারি বা যাদেরকে আমরা অন্নদাতা হিসেবে চিনি জানি, সেই সমস্ত অন্নদাতাদেরকে আজকের এই পয়লা বৈশাখ অনুষ্ঠানে আমরা সাধ্যমতো কিছু সম্মান প্রদান করি। এবং আমি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের তেলিয়ামুড়া প্রগ্রেসিভ ইউথ ক্লাবের সম্মানিত সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী শ্রী পিন্টু দাস জি মহোদয়কে, যার ঐকান্তিক সহযোগিতায় আজকের এই কার্যক্রমটি আমি অনুষ্ঠিত করতে পেরেছি। এবং আমি অবৈধভাবে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক এক যুবক। ঘটনা নতুন বাজার থানার অন্তর্গত যতনবাড়ি রমেশপাড়া এলাকায়। ধৃত নেশা কারবারির নাম নির্মল দেব, বাড়ি উত্তরের একছড়ি এলাকায়। এলাকাবাসীরা জানায় নির্মল দেবকে এলাকায় ঘোরাফেরা করতে দেখে তাদের সন্দেহ হয়, যার কারণে তারা একত্রিত হয়ে আটক করে এই অভিযুক্ত যুবককে। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়া 90 কৌটা ব্রাউন সুগার ও একটি ইনজেকশন সিরিজ উদ্ধার করে। পরবর্তী সময়ে এলাকাবাসীরা খবর দেয় নতুন বাজার থানায়। পুলিশ ঘটনার স্থলে ছুটে গিয়ে নেশা সামগ্রী সহ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে আসে। মানে হিট দিয়ে আইতাছে, আমরা এদিক দিয়ে যাইতাছি, তো মানে আর একটা গেঞ্জি লই আইতাছে, মালটা মানে ইউডি মালডি আনা দুগে এসে আইতাছে একটা কি মাল ব্রাউন সুগার, ব্রাউন সুগার কোন জায়গাতে কোন তো কইছে আমরা উদয়পুরতে লই আনছে, তো আমরা তো কোনতে আনছে এটা জানি না। আমরা দূরছে রমেশপাড়াতে ওই যতনবাড়ি রমেশপাড়া ধরানোর পরে কি করবো, এখানে নিয়ে এসেছি আমরা, এখানে নিয়ে আসার পর এখানে বেনে রেখেছি, ধরার পরে এখানে না পুলিশ তো আগে তো আসে না, আমরা ফোন করার পরে বাড়ি নাম কি? নাম নির্মল দেব, নির্মল দেব, উত্তর 190টা 90টা 90 পিস না সিরিজ একটা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।